পড়ে শোনাচ্ছিলাম নাইল কিস্টাইনির একটি বিখ্যাত বই আ লিটল হিস্ট্রি অফ ইকোনমিক্স। এই বইটির আজ দ্বিতীয় পর্ব। স্বর্ণের সন্ধানে। 1581 সালের বসন্তে ইংরেজ ব্যবসায়ী আর অভিযাত্রী ফ্রান্সিস ড্রেক তার জাহাজ গোল্ডেন হিন্ডে একটি ভোজ সভার আয়োজন করেছিলেন। গোল্ডেন হিন্ড কেবলই ড্রেক ও তার নাবিকদের নিয়ে বিশ্বব্যাপী 3 বছরের একটি বিপজ্জনক সমুদ্রযাত্রা সফলভাবে সমাপ্ত করেছে। ড্রেকের আয়োজিত এই ভোজ সভায় প্রধান অতিথি এবং তার পৃষ্ঠপোষক রানী প্রথম এলিজাবেথের আগমনের প্রস্তুতি হিসাবে থেমস নদীতে নোঙর করে থাকা জাহাজটিকে ঘষে মেজে পরিষ্কার করে ব্যানার আর পতাকায় সজ্জিত করা হয়েছে। রানী জাহাজে পা রাখা মাত্রই ড্রেককে তার সামনে নতজানু হতে নির্দেশ দিয়েছিলেন। একজন উপস্থিত সভাসদ সোনার পাত দিয়ে গিলটি করা একটি তরবারি তার 2 কাঁধে স্পর্শ করেছিল, যা সাধারণ পরিবারের একটি ছেলে ফ্রান্সিস ড্রেক, যিনি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং জলদস্যুদের দ্বারা প্রতিপালিত হয়েছিলেন, স্যার ফ্রান্সিসে রূপান্তরিত হয়েছিলেন। এভাবেই সমুদ্রে ইংল্যান্ডের শক্তিশালী সামরিক শক্তির একটি প্রতীক হিসাবে নিজের অবস্থান নিশ্চিত করেছিলেন। এলিজাবেথ ড্রেককে এই অভিযানে পাঠিয়েছিলেন তার শত্রু স্পেনের রাজা ফিলিপের ওপর প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়ে। ধূর্ত ড্রেক এই কাজে তার দক্ষতা দেখিয়েছিলেন এবং বিশ্বজুড়ে স্প্যানিশ জাহাজগুলো আক্রমণ করেছিলেন। ড্রেক দেশে ফিরে এসেছিলেন বিপুল পরিমাণ লুট করা সম্পদ, সোনা, রূপা আর মুক্তা নিয়ে, যা টাওয়ার অফ লন্ডনের রাজকীয় কোষাগারে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই সময়ে ইউরোপের সম্রাটরা বিভিন্ন প্রিন্স আর ডিউকদের নিয়ন্ত্রণে থাকা মধ্যযুগীয় খণ্ড খণ্ড এলাকাগুলো একত্র করে আধুনিক জাতি তৈরি করার চেষ্টা করছিলেন। জাতিগুলো পরস্পরের সঙ্গে তাদের শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করত। ইউরোপে তখন নেতৃস্থানীয় শক্তি ছিল স্পেন, কিন্তু ওলন্দাজ অর্থাৎ ডাচ আর ইংরেজরাও খুব দ্রুত তাদের শক্তি বৃদ্ধি করা অব্যাহত রেখেছিল। সেই সময়েও ড্রেকের মতো ব্যবসায়ীরা ক্রমশ আরও বেশি ক্ষমতা আর প্রভাব সঞ্চয় করতে শুরু করেছিলেন, যা ছিল অভূতপূর্ব। ব্যবসায়ীরা তাদের সম্রাটদের আরও বেশি সমৃদ্ধ হতে সহায়তা করেছিলেন এবং সম্রাটরাও ব্যবসায়ীদের এই অভিযানগুলোর আর্থিক পৃষ্ঠপোষকতা করতে শুরু করেছিলেন। জাহাজের ওপর রানী এলিজাবেথের ড্রেককে নাইটহুড প্রদান করার এই অনুষ্ঠানটি শাসক আর ব্যবসায়ীদের মধ্যে সেই জোটটিরই প্রতীকী একটি প্রকাশ ছিল। এই জোট পরে পরিচিতি পেয়েছিল মার্কেন্টাইলিজম নামে। মার্চেন্ট বা ব্যবসায়ী শব্দটির ল্যাটিন রূপ। এটির উদ্ভব হয়েছিল যখন চিন্তাবিদরা মধ্যযুগীয় ধর্ম থেকে যুক্তি আর বিজ্ঞানের দিকে দৃষ্টি ফেরাতে শুরু করেছিলেন। এর আগের সময়ে অর্থনীতির প্রশ্ন নিয়ে লেখা রচনাগুলোর লেখকরা ছিলেন সন্ন্যাসী, যারা আসলেই বাণিজ্যের সেই উন্মাতাল কেন্দ্র থেকে বহু দূরে বাস করতেন। কিন্তু এখন অর্থনীতির এই নতুন চিন্তাবিদরা স্পষ্টতই ধর্ম বিষয়ে কম আগ্রহী ছিলেন। তারা খুবই প্রায়োগিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ ছিলেন। প্রায়শই তারা ছিলেন ব্যবসায়ী অথবা রাজকর্মকর্তা, যারা লিখেছিলেন কিভাবে রাজা এবং রানীরা সবচেয়ে উত্তমভাবে জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারেন। তাদের একজন ছিলেন ব্যবসায়ী জেরার্ড দো মালিনেস, 1586 থেকে 1641, যার কাছে ড্রেক একবার স্প্যানিশদের সঙ্গে যুদ্ধের সময় লুট করা মুক্তা বিক্রি করেছিলেন। সবচেয়ে বিখ্যাত ব্যক্তিটি ছিলেন একজন ইংরেজ, টমাস মুন, 1571 থেকে 1641, যিনি তারুণ্যে ভূমধ্যসাগরীয় এলাকায় বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। একবার করফুর কাছে স্প্যানিশরা তাকে আটক করেছিল। তাকে হয়তো আগুনে পুড়িয়ে হত্যা করা হতে পারে এমন ভাবনায় তার সহকর্মীরা আতঙ্কিত হয়েছিলেন। সৌভাগ্যক্রমে তারা তাকে মুক্ত করতে পেরেছিলেন এবং মুন পরবর্তীতে খুব বিত্তবান প্রভাবশালী এক ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। মার্কেন্টাইলবাদীদের বিশ্বাসগুলো পুরোপুরিভাবে প্রণালীবদ্ধ কোনো অর্থনৈতিক ধারণার চেয়ে বরং বেশ কিছু বিচিত্র বিশ্বাসের একটি জগাখিচুড়ি মিশ্রণ ছিল। খুব মৌলিক কিছু অর্থনৈতিক সত্য না বুঝতে পারার কারণে এ সময়ের অর্থনীতিবিদরা প্রায়শই তাদের নিয়ে ঠাট্টা করেন। যেমন
আপনি আসলে কি বোঝাতে চান যখন বলেন একটি দেশ ধনী? মার্কেন্টাইলিজমের একটি মৌলিক সংস্করণ বলবে সম্পদ হচ্ছে সোনা আর রূপা। সুতরাং কোনো ধনী দেশ হচ্ছে সেটাই যাদের এই দুটি সম্পদ প্রচুর পরিমাণে থাকবে। মার্কেন্টাইলিজম মতবাদীরা যে ভ্রান্ত ধারণাটি পোষণ করেন, মাইডাস ফ্যালাসি, এখানে তার সমালোচনা নিয়ে আলোচনা করা যাক। গ্রিক পুরাণে দেবতা ডায়োনাইসাস রাজা মাইডাসের একটি ইচ্ছা পূরণ করে আশীর্বাদ দিয়েছিলেন। মাইডাস চেয়েছিলেন তিনি যা কিছু স্পর্শ করবেন সেগুলো যেন সোনায় পরিণত হয়। যখন তিনি খেতে চেষ্টা করেছিলেন তার খাদ্য সোনায় পরিণত হয়েছিল, আর তিনি অভুক্ত হয়ে মারা যাবার ঝুঁকিতে পড়েছিলেন। এই গল্পটি আমাদের বলে রুটি আর মাংসের সম্পদ না দেখে সোনার ঝলমলে চাকচিক্যে সম্পদ দেখা নির্বুদ্ধিতারই পরিচয়। অভুক্ত থেকে মারা যাওয়ার মতো কোনো পরিস্থিতি আপনার হতে পারে। J.R.R. টলকিয়েনের দ্য হবিট উপন্যাসটি সেই ড্রাগন স্মাউগের মতো, যে সোনার স্তূপের ওপর সারাদিন পয়সা গোনা আর ধন শিকারীদের প্রতি আগুনের নিঃশ্বাস নিক্ষেপ করা ছাড়া আর কিছুই করত না। এমনকি তা সত্ত্বেও শতাব্দীর পর শতাব্দী দুঃসাহসী অভিযাত্রীরা সোনার সন্ধান করেছেন, আর সম্রাটরা সেই সোনা দিয়ে তাদের ভাণ্ডার পূর্ণ করার চেষ্টা করেছেন। ইউরোপের মূল অভিযাত্রীরা ড্রেকের 1 শতাব্দী আগে ছিল পর্তুগিজ আর স্প্যানিশরা। তাদের একজন হের্নান কর্টেস খুব ভালো করেই সোনার আকর্ষণ সম্বন্ধে জানতেন। তিনি বলেছিলেন, আমরা স্প্যানিয়ার্ডরা হৃদয়ের একটি অসুখে আক্রান্ত, আর শুধুমাত্র সোনা হচ্ছে সেই অসুখের চিকিৎসা। তারা একটি সোনার প্লাবনের মুখে ইউরোপের দরজা খুলে দিয়েছিলেন 14 শতাব্দীর শেষাংশে, যখন তাদের অভিযাত্রীরা আটলান্টিক অতিক্রম করে আমেরিকার নতুন পৃথিবী আবিষ্কার করেছিল। সেখানে তারা প্রাচীন সভ্যতা খুঁজে পেয়েছিল, যারা সোনা আর রূপায় আকণ্ঠ নিমজ্জিত ছিল। অভিযাত্রীরা শহর আক্রমণ করে স্থানীয় সব অধিবাসীদের হত্যা করেছিলেন। তাদের স্বদেশ স্পেনে তারা এই লুট করা সম্পদ বহন করে এনেছিলেন। তারা সেই নতুন রাজ্য শাসন করেছিলেন এমনভাবে যেন সোনার এই সরবরাহ কখনো ব্যাহত না হয়। স্পেন আসলেই সম্পদের পর্বত সৃষ্টি করেছিল এবং ইউরোপের সবচেয়ে শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছিল। ইংরেজদের কাছে স্পেন রূপান্তরিত হয়েছিল খানিকটা সেই ড্রাগন স্মাউগের মতো সম্পদ জমা করা হিংস্র এক দানব। কিন্তু আপাত দৃষ্টিতে এর দুর্ভেদ্য চামড়ায় কিছু দুর্বল জায়গা ছিল, যেখানে এটিকে আক্রমণ করা যেতে পারে। ড্রেকের মতো ব্যক্তিরা স্পেনের চামড়া ভেদ করার চেষ্টা করেই তাদের জীবিকা নির্বাহ করেছিলেন। এক পর্যায়ে এটি পূর্ণ একটি যুদ্ধে পরিণত হয়। আধুনিক অর্থনীতিবিদরা মার্কেন্টাইলবাদীদের সমালোচনা করে বলেন, বাঁচার জন্য যা দরকার সেগুলো নিয়েও না ভেবে তারা সোনা সংগ্রহ করা নিয়ে অতি ব্যস্ত ছিলেন। আজ আমরা কোনো একটি দেশ কত ধনী সেটি পরিমাপ করি এর সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ খাদ্য, বস্ত্র ও অন্য দ্রব্য উৎপাদন করছে সেটি পরিমাপ করে। আমরা আর কোনো কিছুর মূল্য পরিশোধ করতে সোনা ব্যবহার করি না। এর পরিবর্তে আমরা কাগজের টাকা ব্যবহার করি, পাউন্ড কিংবা ডলারের নোট, যেগুলো শুধু এককভাবে মূল্যহীন। আমাদের মুদ্রাগুলো যেগুলো তৈরি করা হয় সস্তা ধাতু দিয়ে, যার মূল্য এর উপরে লেখা মূল্যের চেয়ে কম। টাকার নোট আর মুদ্রা মূল্যবান শুধুমাত্র আমরা সবাই তাদের মূল্যমান নিয়ে একমত হয়েছি। কিন্তু মার্কেন্টাইলবাদীদের সময় কোনো কিছু কেনার উপায় ছিল একটাই, সেটি হচ্ছে সোনা। যখন বাণিজ্য সম্প্রসারিত হয়েছিল তখন সব উপযোগী জিনিস যা মানুষের দরকার, সেটি খাবার, জমি কিংবা শ্রম যাই হোক না কেন, সেগুলো কিনতে হতো সোনার বিনিময়ে। আজকাল সরকাররা টাকা তৈরি করতে পারে আরও বেশি করে টাকা ছাপিয়ে। আগে রাজা রানীদের আসলে তাদের রাজ্যের সীমানা রক্ষা করতে আবশ্যক সেনাবাহিনী আর দুর্গের জন্যে সত্যিকারের সোনা খুঁজতে হতো। সুতরাং সোনার জন্যে তাদের ভালোবাসায় মার্কেন্টাইলবাদীরা খুব ভ্রান্ত ছিলেন না, যেমন করে সাধারণত তাদের সম্বন্ধে বলা হয়ে থাকে। অর্থনৈতিক ধারণাগুলো এই সমসাময়িক সামাজিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত এবং বহু আগে সেই পরিস্থিতি আমাদের সময়ের পরিস্থিতির চেয়ে খুব আলাদা ছিল। আর যখন আমরা অতীতের দিকে তাকালে কখনো কখনো
বিষয়টি ভুলে যাওয়া খুব সহজ। মালিনেস আ ট্রিটস অফ ব্যাংকার অফ ইংল্যান্ডস কমনওয়েলথ শিরোনামে একটি বই লিখেছিলেন, যা মার্কেন্টাইলবাদী চিন্তাধারা অনুসরণ করে দাবি করেছিল কোনো দেশের সমৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ সোনার মজুদ থাকা উচিত। মালিনেসের মতে ইংল্যান্ডের অর্থনৈতিক অসুখ এর ক্যাঙ্কার। ইংল্যান্ডের অর্থনৈতিক অসুখ হচ্ছে অতিমাত্রায় বিদেশি দ্রব্য ক্রয় বা আমদানি এবং বিদেশে অনেক কম পরিমাণে ইংলিশ দ্রব্য বিক্রয় রপ্তানি করা। ইংল্যান্ডবাসীরা ফ্রান্সের মদ বিক্রেতাদের কাছ থেকে সোনা ব্যবহার করে মদ কেনে, আর তারা সোনা আয় করে যখন তারা তাদের উল ফ্রান্সের কাছে বিক্রি করে। যখন ইংল্যান্ড বেশি বিদেশি দ্রব্য ক্রয় করে এবং তার নিজেদের উৎপাদিত দ্রব্য তার চেয়ে বেশি পরিমাণে বিদেশে বিক্রয় করতে পারে না, তখন দেশে সোনার মজুদ সংকুচিত হয়। আর এমন পরিস্থিতিতে তার প্রস্তাবিত নিরাময় ছিল এভাবে দেশের বাইরে সোনার প্রবাহের ওপর সীমাবদ্ধতা আরোপ করা, যেন দেশের মজুদ রক্ষা করা সম্ভব হয়। সেই সময় এটি খুব সাধারণ একটি নীতি ছিল। কিছু সরকার, যেমন স্পেনের রাজ্যের সীমানার বাইরে সোনা আর রূপা নিয়ে যাবার শাস্তি নির্ধারণ করেছিল মৃত্যুদণ্ড। কিন্তু তার সবচেয়ে বিখ্যাত ইংল্যান্ডস ট্রেজার বাই ফরেন ট্রেড বইটিতে মুন বলেছিলেন, ইংল্যান্ডের জন্য সোনা সংগ্রহ করার সেরা উপায় হচ্ছে দেশের বাইরে এই সম্পত্তির প্রবাহ রুদ্ধ করা, অথবা আসলেই বিদেশি জাহাজ থেকে চুরি করতে ড্রেকের কৌশল ব্যবহার করা নয়, বরং বিদেশে যত বেশি সম্ভব তত বেশি পরিমাণে দ্রব্য রপ্তানি করা। দেশগুলো এই কাজটি আরও ভালো করে করতে পারে যখন দেশটি কোনো কিছু তৈরি করতে আরও বেশি দক্ষতা অর্জন করে। সুতরাং লক্ষ্য হচ্ছে সুবিধাজনক একটি ব্যালেন্স অফ ট্রেড বা বাণিজ্যিক ভারসাম্য অর্জন করা, যেখানে সার্বিক রপ্তানি মূল্য, অর্থাৎ যে দ্রব্যগুলো দেশের বাইরে যাচ্ছে, সার্বিক আমদানি মূল্যের চেয়ে পরিমাণে বেশি হয়, অর্থাৎ দেশে দ্রব্য আসা। ষোড়শ শতাব্দী থেকে আরও শক্তিশালী দ্রুতগামী জাহাজ সহ স্প্যানিশ, পর্তুগিজ, ডাচ আর ফরাসিরা বিদেশি বাণিজ্যের ওপর তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করত, যেন তারা তাদের বাণিজ্যিক ভারসাম্যে সুবিধাজনক পরিবর্তন আনতে পারে। তাদের জাহাজ আটলান্টিক মহাসাগরে নতুন সমুদ্র পথ দিয়ে আসা যাওয়া করতে শুরু করেছিল। জাহাজগুলো চিনি, কাপড় আর সোনা বহন করে নিয়ে আসত এবং বহু মিলিয়ন অপহৃত আফ্রিকাবাসীদের নিয়ে এই জাহাজগুলো আমেরিকায় বাণিজ্যিক খামারগুলোর মালিকদের কাছে এদের দাস হিসেবে বিক্রয় করার উদ্দেশ্যে আবার ফিরে যেত। রপ্তানি উৎসাহিত করে আমদানি নিরুৎসাহিত করতে মার্কেন্টাইলবাদীদের সমর্থনে সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। আমদানিকৃত দ্রব্যের ওপর কর আরোপ করা হয়েছিল, যা এগুলোকে আরও ব্যয়সাধ্য করে তুলেছিল, যা মানুষকে স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য কিনতে উৎসাহিত করেছিল। সামচুয়ারি বা ব্যয় নিয়ন্ত্রক আইনও ছিল, যা মূল্যবান সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। ইংল্যান্ডে সিল্ক আর সাটিন পরে প্রদর্শন করার শাস্তি দেওয়া হতো স্টক বা কাঠের বিশেষ বন্ধনী ব্যবহার করে জনসমক্ষে আটকে রেখে। অবৈধ বিলাসী দ্রব্যগুলোর অধিকাংশই ছিল বিদেশি পণ্য। এভাবে যখন সেনাবাহিনী আর অভিযাত্রীরা নতুন এলাকা দখল করত, শাসকরা সেখানে অবাধে বাণিজ্য করতে ব্যবসায়ীদের পূর্ণ অধিকার দিতেন। সমুদ্র যাত্রা ছিল ঝুঁকিপূর্ণ, সুতরাং এককভাবে কোনো ব্যক্তি এমন কোনো উদ্যোগে বিনিয়োগ করতে চাইতেন না। শাসকরা ব্যবসায়ীদের বিশেষ কোম্পানি প্রতিষ্ঠা করার অনুমতি দিয়েছিলেন, যেখানে একদল বিনিয়োগকারী প্রত্যেকেই তাদের পুঁজি বিনিয়োগ করবেন এবং সেই সমানুপাতে তারা লভ্যাংশও ভাগ করে নেবেন। কোম্পানিগুলো মূলত নতুন রাজ্য দখলে প্ররোচনাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তাদের নিজেদের ও তাদের শাসকদের জন্য বিত্ত আর খ্যাতিও অর্জন করে এনেছিল। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে যা প্রতিষ্ঠা করা হয়েছিল, যার একজন কর্মকর্তা ছিলেন মুন, সেই ধরনের কোম্পানিগুলোর একটি ছিল। এই কোম্পানিটি অত্যন্ত শক্তিশালী একটি সংগঠনে রূপান্তরিত হয়েছিল এবং ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে এটি ইংল্যান্ডকে সহায়তা করেছিল। আমদানি করা পণ্য থেকে তাদের সুরক্ষা করে এবং তাদের নিজেদের দ্রব্য রপ্তানি করতে সহায়তা করার মাধ্যমে সরকারগুলো ব্যবসায়ীদের বিত্তবান হতে সাহায্য করেছিল। মার্কেন্টাইলবাদী লেখকরা যুক্তি দিয়েছিলেন, যা ব্যবসায়ীদের ভালো, সেটি পুরো জাতির জন্যই ভালো। এখানেই আমরা দেখি
কিভাবে অর্থনৈতিক ধারণাগুলো কখনো কখনো সমাজে বিশেষ গোষ্ঠীগুলোকে সমর্থন করে থাকে। আমদানি নিয়ন্ত্রণ করে মার্কেন্টাইলিজম শ্রমিকদের চেয়ে ব্যবসায়ীদের বেশি সুবিধা দিয়েছিল। যখন আমদানির ওপর শুল্ক বসানো হয়েছিল, দেশীয় ব্যবসায়ীরা আরও বেশি অর্থ উপার্জন করতে পেরেছিলেন, কিন্তু সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় খাদ্য আর বস্ত্রের জন্য বেশি পরিমাণ মূল্য পরিশোধ করতে বাধ্য হয়েছিল। এটি আরেকটি কারণ কেন পরের চিন্তাবিদরা ভেবেছিলেন যে মার্কেন্টাইলিস্টরা তাদের প্রস্তাবনায় ভ্রান্ত ছিলেন। কয়েকটি অধ্যায় পরে আমরা অ্যাডাম স্মিথের দেখা পাব, যাকে প্রায়শই আধুনিক অর্থনীতির জনক বলা হয়ে থাকে। তিনি ভেবেছিলেন অর্থনীতিবিদদের কাজ হচ্ছে কিভাবে অর্থনীতি কাজ করে সেই নৈর্ব্যক্তিক আইনগুলো আবিষ্কার করা, এবং তিনি বলেছিলেন মার্কেন্টাইলবাদীরা সেই করতে ব্যর্থ হয়েছিলেন, কারণ তাদের প্রস্তাবনাগুলো ছিল মূলত তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট। স্মিথ বলেছিলেন ব্যবসায়ীদের জন্য যা ভালো সেটি জাতির জন্য সবসময় ভালো নয়। মার্কেন্টাইলবাদীরা আমদানি করার বিষয়টিকে ক্ষতিকর ভেবেছিলেন। বর্তমানে অর্থনীতিবিদরা যদিও এটিকে ভিত্তিহীন একটি ধারণা মনে করেন, সে সময় দৃষ্টিভঙ্গিটি ছিল এমন: যদি ইংল্যান্ড ডাচদের কাছে পেরেক বিক্রি করে তাহলে ইংল্যান্ডের লাভ, পেরেকের জন্য ডাচরা মূল্য পরিশোধ করবে তাই, আর সেটি হচ্ছে হল্যান্ডের ক্ষতি। কিন্তু আমদানি করা খারাপ নয় যদি ডাচরা শুধু ইংল্যান্ডের পেরেকই চায়, অথবা রুশ ক্যাভিয়ার কিংবা ফরাসি পনির। কখনো আমদানি করা অর্থনৈতিক প্রগতির জন্য একান্ত প্রয়োজনীয়, যেমন যদি শক্তিশালী বিদেশি পেরেক ব্যবহার করে যানবাহন নির্মাণ করা হয়, যে যানবাহনগুলো গ্রাম থেকে শহরে খাদ্য বহন করে আনার জন্য প্রয়োজন। সুতরাং যদি ইংল্যান্ড ডাচদের কাছে পেরেক বিক্রি করে তাহলে ইংলিশ আর ডাচ উভয় জাতেরই লাভ হবে। ইংল্যান্ড টাকা উপার্জন করবে আর হল্যান্ড কম দামে ভালো পেরেক পাবে। অষ্টাদশ শতকের শেষে স্মিথ মার্কেন্টাইলবাদকে আক্রমণ করেছিলেন। একই সময়ে এটি আরেকটি ধাক্কা খেয়েছিল যখন ব্রিটেনের আমেরিকান উপনিবেশগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। উপনিবেশগুলোর ওপর দেশটির ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ তাদের একটি নিশ্চিত বাজার দিত, যেখানে তারা তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করতে পারতেন। কিন্তু এটি শেষ হয়েছিল যখন উপনিবেশগুলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং নিজেদের স্বাধীন ঘোষণা করেছিল। মনের মতো চিন্তাবিদরা দুটি যুগের ধারণার প্রতিনিধিত্ব করেন। একদিকে মধ্যযুগীয় সেই সময় যখন অর্থনৈতিক জীবন মূলত স্থানীয়, যা টাকার চেয়ে বরং ধর্ম আর ব্যক্তিগত সম্পর্ক দ্বারা বেশি মাত্রায় নিয়ন্ত্রিত হতো, আর অন্যদিকে একটি নতুন উদীয়মান শিল্প বিপ্লবের যুগ, যেখানে টাকাই মূলত নিয়ন্ত্রণ করত অর্থনীতি এবং যা সারা বিশ্বব্যাপী বিস্তৃত হতে শুরু করেছিল। মার্কেন্টাইলবাদীরা এই দুটি যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিলেন। তারাই ছিলেন প্রথম চিন্তাবিদ যারা নৈতিকতার বিষয় ছাড়া সম্পদ আর অর্থের ওপর জোর দিয়েছিল। তাদের পরে আসা অর্থনৈতিক চিন্তায় যা বৈশিষ্ট্যসূচক হয়েছিল। তারা কখনো ভাবেননি বাইবেলের শিক্ষা কি সম্পদ সংগ্রহের প্রচেষ্টাকে অনুমতি দিয়েছে কিনা। তাদের কাছে টাকাই হচ্ছে নতুন ঈশ্বর। যখন বাণিজ্য সংশ্লিষ্ট মানুষরা আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন, অন্যরা তখন অতীতের সেই সময়গুলো অতিক্রান্ত হয়ে যাবার জন্যে শোক প্রকাশ করেছিলেন, যেখানে বাণিজ্য আর অর্থ উপার্জন নয় বরং বিরচিত আচরণের মূল্য দেওয়া হতো, যেমন রাজা আর নাইটদের সাহসিকতা। 1790 সালে আইরিশ রাজনীতিবিদ ও লেখক এডমন্ড বার্ক লিখেছিলেন, সেই বিরচিত সাহসিকতার যুগ অতিক্রান্ত হয়েছে, অর্থনীতিবিদ আর হিসাব রক্ষকদের যুগের জয় হয়েছে এবং ইউরোপের মহিমা চিরকালের জন্য নির্বাপিত হয়েছে। প্রকৃতির সম্পদ। 1760 সালের এক বিকালে ভার্সাই প্রাসাদে ফ্রাঁসোয়া কেনে বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন। ফ্রাঁসোয়া কেনের জন্মমৃত্যু 1694 থেকে 1774 সাল। তার বন্ধু এবং বৌদ্ধিক সহযোগী মার্কি দো মিরাবো কেবলই একটি বই প্রকাশ করেছেন, যা গুরুত্বপূর্ণ বহু মানুষকে অসন্তুষ্ট করেছিল। থিওরি অফ ট্যাক্সেশন শিরোনামের এই বইটির নাম শুনেই মনে হতে পারে রসকসহীন একটি বিষয়ের বই, কিন্তু এই বইটির কারণেই মিরাবোকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল।
কেনে ছিলেন রাজা পঞ্চদশ লুইয়ের প্রিয় রক্ষিতা মাদাম দ্য পম্পাদুর ব্যক্তিগত চিকিৎসক। এর কিছুদিন আগে ৬০ বছর বয়সে তিনি অর্থাৎ মিরোবোর সহায়তায় চিন্তাবিদদের একটি গোষ্ঠীর নেতৃস্থানীয় সদস্যে পরিণত হয়েছিলেন, যারা প্রতি মঙ্গলবার বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করতে মিরাবোর বাড়িতে জড়ো হতেন। তারাই মূলত ছিলেন পৃথিবীর প্রথম স্কুল অফ ইকোনমিস্ট, অর্থনীতিবিদদের প্রথম গোষ্ঠী। রাজসভায় কেনে খুব পরিচিত একজন সদস্য ছিলেন এবং শ্রদ্ধাপূর্ণ একটি উপায়ে তিনি ফরাসি অর্থনীতির কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু মিরাবো ছিলেন রকচটা একজন ব্যক্তি। তার বইটিতে তিনি ফরাসি কৃষকদের ওপর কর আরোপ না করে বরং এর পরিবর্তে অভিজাত শ্রেণীর সদস্যদের করের আওতায় আনার প্রস্তাবটিকে বেশ জোরালোভাবে উপস্থাপন করেছিলেন। এতে রাজা খুব ক্ষুব্ধ হয়েছিলেন এবং মিরাবোকে বন্দী হতে হয়েছিল। মাদাম দ্য পম্পাদু তার চিন্তিত চিকিৎসককে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। তাকে বলেছিলেন তিনি রাজাকে শান্ত করার চেষ্টা করবেন এবং পুরো পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে আসবে। কেনে বিষণ্ণভাবে তাকে বলেছিলেন যখনই তিনি রাজার সামনে থাকেন তিনি শুধু একটা কথাই ভাবতে পারেন, এই ব্যক্তিটি চাইলেই তার শিরশ্ছেদ করতে পারেন। মিরাবো হাতে নাতে প্রমাণ পেয়েছিলেন কর বিষয়টি খুব নাজুক একটি ব্যাপার। প্রজাদের ওপর কর বসাতেই হয় শাসকদের। এছাড়া কিভাবেই বা তারা রাজসভা, রাজ্য সুরক্ষার জন্যে সেনাবাহিনীর মূল্য পরিশোধ করতে পারবেন? সেই দিনগুলোয় ফ্রান্স বিভিন্ন যুদ্ধে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছিল। রাজা আর অভিজাত শ্রেণীর সদস্যদের জমকালো প্রাসাদ বিলাসী ভোজসভা আর অলঙ্কারের ব্যয় মেটাতে এমনকি দেশটির আরও বেশি টাকা জোগাড় করা প্রয়োজন হয়ে পড়েছিল। প্রথমে যদিও সেই সমস্যাটি ছিল এই অর্থ আদায় করতে কার ওপর কর বসানো যেতে পারে, আর তারপর সেই করের পরিমাণই বা কত হওয়া উচিত। শাসকদের অবশ্যই শক্তিশালী অভিজাত শ্রেণীকে তার পাশে রাখতে হবে, সুতরাং তাদের ওপর বেশি মাত্রায় কর বসানো খুব সহজ কাজ নয়। আর কৃষকদের ওপর যদি করের পরিমাণ অতিরিক্ত হয়ে যায় তারা হয়তো কাজই বন্ধ করে দিতে পারে, অথবা আরও খারাপ, তারা হয়তো বিদ্রোহ করতে পারে। জ্যা ব্যাপটিস্ট কোলবেয়ার্ট ১ শতাব্দী আগে, যিনি এর আগের একজন রাজার অর্থমন্ত্রী ছিলেন, এই ভারসাম্য রাখার কথাটাই তিনি ভেবেছিলেন যখন তিনি বলেছিলেন কর আরোপ করার কাজটি রাজহাঁসের পালক তোলার শিল্পের মতো, সবচেয়ে কম রাগিয়ে সবচেয়ে বেশি পরিমাণ পালক সংগ্রহ করা। কেনে বিশ্বাস করতেন যে ফরাসি রাজহাঁস, ফরাসি সমাজ ও তার অর্থনীতি এগুলো থেকে এতটাই পালক তোলা হয়েছে যে প্রকৃতভাবেই এটি এখন পালক শূন্য। এর কয়েক দশক পরে সেই রাজহাঁস ফুঁসে উঠেছিল সশব্দে এবং বিদ্রোহ ঘোষণা করেছিল, কিন্তু সেই মুহূর্তে ক্ষোভের চেয়ে বরং মৃত্যুই বেশি ছিল। ব্রিটেনের তুলনায় ফরাসি কৃষিশিল্প ছিল পশ্চাৎমুখী আর অনুৎপাদনশীল। কৃষকদের অস্তিত্ব ছিল অসহনীয়। গ্রামের জীবন ছিল দারিদ্র্য, কষ্ট আর অনাহারের। কেনে এই পরিস্থিতির জন্যে মূলত কৃষকদের ওপর রাষ্ট্রের আরোপিত উচ্চমাত্রার করকে দায়ী করেছিলেন, যে কর রাজসভায় আর অভিজাতদের পাঠাত কৃষকরা। এর ব্যতিক্রম ধনী অভিজাত আর যাজক শ্রেণীকে কোনো ধরনের কর দিতে হতো না। কেনে বলেছিলেন একটি দেশের অর্থনীতিতে কৃষিকাজ খুব গুরুত্বপূর্ণ এবং এর একটি বিশেষ অবস্থান আছে। শস্য খেতে, নদী আর শিকারের মাঠে প্রকৃতি থেকে যে সম্পদ আহরণ করা হয় সেই প্রকৃতি হচ্ছে কোনো একটি জাতির সম্পদের প্রকৃত ও চূড়ান্ত উৎস। আর এ কারণে কেনের সেই আলোচনা চক্রের চিন্তাবিদদের ধারণাগুলো, যারা নিজেদের প্রথম অর্থনীতিবিদ হিসেবে সম্বোধন করেছিলেন, একসময় পরিচিতি পেয়েছিল ফিজিওক্রেসি নামে, যার অর্থ প্রকৃতির শাসন। ফিজিওক্রেসি ধারণার অনুসারীরা বলেছিলেন সম্পদ হচ্ছে সেই গম আর শূকর যা দেশের মাটি উৎপাদন করছে। কৃষকরা তাদের শস্য অথবা সেটি বিক্রয় করে সংগৃহীত অর্থ ব্যবহার করে নিজেদের খাদ্য নিশ্চিত করেন। উপরন্তু মাঝে মাঝে তারা একটি উদ্বৃত্ত উৎপাদন করেন যা অন্য মানুষের কাছে বিক্রি করা যায়। কেনে বিশ্বাস করতেন এই উদ্বৃত্ত হচ্ছে অর্থনীতির প্রাণশক্তি। তিনি এর নাম দিয়েছিলেন নেট প্রোডাক্ট। এটি হচ্ছে খামারের সার্বিক উৎপাদন বা টোটাল প্রোডাক্ট থেকে কৃষকদের যা দরকার সেটি নিয়ে নেবার পরে যা উদ্বৃত্ত থাকে। তিনি বলেছিলেন এই নেট প্রোডাক্ট শুধুমাত্র সেই মানুষগুলোর পক্ষে উৎপাদন করা সম্ভব যারা প্রকৃতির সঙ্গেই কাজ করেন, যেমন জেলেরা নদীতে মাছ ধরে, মেষপালকরা তৃণভূমিতে তাদের মেষ চড়িয়ে বেড়ায়।
ফিজিওক্র্যাটরা বিশ্বাস করতেন অর্থনীতিতে নেট প্রোডাক্ট সৃষ্টি হয় প্রকৃতির নিয়মানুযায়ী, যা অপরিবর্তনীয় এবং ঈশ্বর প্রদত্ত। তারা বলেছিলেন এ কারণে কোনো রাজার জন্যই বুদ্ধিমানের মতো কাজ হবে না যদি তিনি এটি কোনোভাবে পরিবর্তন করার চেষ্টা করেন। কিন্তু ফরাসি সম্রাটরা ঠিক সেটাই করেছিলেন। কৃষকদের ওপর করের বোঝা চাপিয়ে রাজারা তাদের সর্বশান্ত করেছেন, দেশের কৃষিকাজকে পঙ্গুও করেছেন। এমনকি আরও খারাপ, যখন কি না কৃষকদের নিপীড়ন আর শোষণ করা হচ্ছে, তখন অন্যদিকে রাষ্ট্র শহরবাসী, ব্যবসায়ী এবং কারিগরদের জন্য প্রচুর পরিমাণে সুবিধা নিশ্চিত করছে। এই শিল্প কারখানাগুলো গড়ে তুলতে ফ্রান্সে বহু জটিল আইন পরিকল্পিত হয়েছিল। দেশটির শিল্পপতি ব্যবসায়ীদের স্বদেশে এবং বিদেশে সব ধরনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সুরক্ষা করার লক্ষ্যে মূলত সেই কাজটি করা হয়েছিল। অধিকাংশ আইনই প্রণয়ন করা হয়েছিল মার্কেন্টাইলবাদী চিন্তাবিদদের প্রস্তাবিত নীতি অনুসরণ করে, যাদের সঙ্গে আমাদের আগের অধ্যায়ে পরিচয় হয়েছে। ব্যবসায়ী এবং কারিগররা তাদের সেই সুবিধাগুলোকে সুরক্ষা করেছিলেন তাদের পেশাগত সংঘ বা বিশেষ গিল্ডের মাধ্যমে। পেশাজীবীদের সংগঠন হিসাবে মধ্যযুগে গিল্ডগুলো আবির্ভূত হয়েছিল এবং প্রায়শই এই সংগঠনগুলো খুবই শক্তিশালী ছিল। কেনের সময়ের কয়েক দশক আগেই প্যারিসের দিকে তাকালেই আমরা দেখতে পারব সদস্যদের অবস্থান সুরক্ষা করার জন্য তারা ঠিক কতদূর যেতে পারতেন। 1696 সালে জুন মাসে শহরের বোতাম নির্মাতারা বিক্ষুব্ধ হয়ে একটি আন্দোলন শুরু করেছিলেন। তারা দর্জিদের দোকানগুলোয় জোর করে প্রবেশ করেছিলেন অবৈধ বোতামের অনুসন্ধানে, যা তাদের সিল্ক বা রেশমের বোতাম ব্যবসার প্রাধান্য ধরে রাখার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করেছিল। সমস্যাটা ছিল কিছু উদ্যোগী দর্জি উল দিয়ে নিজেরাই বোতাম বানাতে শুরু করেছিলেন। বোতাম নির্মাতাদের গিল্ড কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং কর্তৃপক্ষ সব উলের বোতামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে প্যারিসের দোকানদাররা এই নিষেধাজ্ঞা অমান্য করেছিলেন। তখন গিল্ডের ওয়ার্ডেন বা পাহারাদাররা সেই বিদ্রোহী দর্জিদের খুঁজে বের করতে শুরু করেছিল। এমনকি তারা রাস্তায় কাউকে উলের বোতাম পরা দেখলেই গ্রেফতার করতে শুরু করেছিল। আজ আমাদের পক্ষে ভাবা অসম্ভব আর বিস্ময়কর মনে হবে কিভাবে নির্মাতাদের একটি সংগঠন ভোক্তারা কী কিনতে পারবে না পারবে তার উপর প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা প্রদর্শন করতে পারে। এই বোতাম নির্মাতারা যে সুবিধা পেয়েছিলেন সেটি তাদেরকে লাভবান হবার সুযোগ করে দিয়েছিল। ফিজিওক্র্যাটরা বিশ্বাস করতেন যে নির্মাতাদের এই মুনাফা অর্জন করা সম্ভব হয়েছে শুধুমাত্র যার কারণ রাষ্ট্র তাদের বিশেষ সুবিধা নিশ্চিত করেছে। এমন নয় যে তারা সত্যিকারভাবে কিছু উদ্বৃত্ত উৎপাদন করেছেন। কেনে বলেন, কারখানাগুলো বাস্তবিকভাবে উদ্বৃত্ত সৃষ্টি করতে সম্পূর্ণভাবে অক্ষম। বোতাম নির্মাতারা বোতাম বিক্রি করে লাভবান হচ্ছেন, তার কারণ শুধুমাত্র সেগুলো বানানোর জন্য তারা যে শ্রম আর সিল্ক ব্যবহার করছেন। প্রকৃতি ইতিমধ্যেই যা সৃষ্টি করেছে তারা শুধু সেটি রূপান্তর করেন। সে কারণে কেনে এই ধরনের নির্মাণ প্রতিষ্ঠানকে বলতেন নির্বীজ কর্মকাণ্ড। এর চেয়ে খারাপ বিষয়টি ছিল ফরাসি রাষ্ট্রের শিল্প কারখানা সৃষ্টিতে উৎসাহ দেওয়ার কারণে এগুলো উৎপাদনশীল খামার থেকে পুঁজি সরিয়ে নিয়ে বহু স্টেরাইল বা নির্বীজ প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে। তিনি ব্যাংকার এবং ব্যবসায়ীদের এমনকি আরও বেশি সমালোচনা করেছিলেন, যারা তার দৃষ্টিভঙ্গিতে ছিল অর্থনৈতিক পরজীবী, যারা অন্য মানুষের সৃষ্ট মূল্য হাত বদল করে নিজস্ব কোনো অবদান না রেখেই। কেনে যেহেতু ডাক্তার ছিলেন, অর্থনীতিকে একটি দানবাকৃতি জীব হিসেবে দেখেছিলেন, যেখানে মূল্যবান অর্থনৈতিক উদ্বৃত্তি এর প্রাণ সঞ্চারী রক্ত প্রবাহের ভূমিকা পালন করে। এই ধারণাটি ব্যাখ্যা করতে তিনি প্রথমে একটি অর্থনৈতিক মডেল নির্মাণ করেন, অর্থনীতির একটি সরলীকৃত চিত্র। কেনে এটি সৃষ্টি করেছিলেন তার উদ্ভাবনী ট্যাবলো ইকোনমিক টেবিল। তিনি ধারাবাহিক কিছু আঁকাবাঁকা রেখা এঁকেছিলেন যা অর্থনীতিতে সম্পদের প্রবাহকে প্রতিনিধিত্ব করে। কৃষকরা উদ্বৃত্ত উৎপাদন করেন আর সেটাই ভাড়া হিসেবে অভিজাত শ্রেণীর ভূস্বামীকে দেন, যারা সেই জমির মালিক, এবং তিনি এরপরে কারিগরদের কাছ থেকে রূপার মোমদানি আর রেশমের বোতাম ক্রয় করেন এবং এরপর কারিগররা কৃষকদের কাছ থেকে তাদের খাদ্য ক্রয় করেন। এভাবে চক্রটি পূর্ণ হয়। অর্থনীতি হচ্ছে কৃষক, ভূস্বামী, কারিগরদের মধ্যে উদ্বৃত্তের চক্রাকার একটি প্রবাহ। যখন উদ্বৃত্ত বাড়ে, আরও বেশি সম্পদ তাদের মধ্যে প্রবাহিত হয় এবং অর্থনীতির আকার বৃদ্ধি পায়। যখন উদ্বৃত্ত কমে যায়, অর্থনীতি সংকুচিত হয়
আর ফ্রান্সে ঠিক সেটাই ঘটেছে বলে ফিজিওক্র্যাটরা বিশ্বাস করতেন। কেনের এই আঁকাবাঁকা দাগ মানুষকে যেমন মুগ্ধ করেছিল, তেমনটি হতভম্বও করেছিল। একবার যখন মিরাবো বুঝতে পেরেছিলেন সেটি আসলে কী বোঝাতে চাইছে, তিনি কেনেকে সমগ্র ইউরোপের সবচেয়ে বুদ্ধিমান মানুষ, যিনি সক্রেটিসের মতো বুদ্ধিমান, এই হিসেবে ঘোষণা করেছিলেন। দ্য টেবিল অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ের অর্থনীতিবিদরা যেমন অ্যাডাম স্মিথ এটির প্রশংসা করেছিলেন। আজও শ্রমিক, কোম্পানি আর ভোক্তার মধ্যে সম্পদের প্রবাহের ধারণাটি অর্থনীতি বোঝার ক্ষেত্রে একটি মৌলিক ভূমিকা পালন করে যাচ্ছে। ডাক্তার কেনে ফ্রান্সের অসুখ নিরাময় করতে পারে এমন একটি ওষুধ প্রস্তাব করেছিলেন। আসল বিষয়টি হচ্ছে সেই উদ্বৃত্তের পরিমাণ বাড়ানো, যা অর্থনীতি সৃষ্টি করেছে। মিরাবো রাজার কুনজরে পড়েছিলেন সেটি কিভাবে করা যায় তা ব্যাখ্যা করতে গিয়ে। কেনের সেই আঁকাবাঁকা দাগগুলো কৃষকদের ওপর কর আরোপ করার সমস্যাটি প্রদর্শন করেছিল। বেশি মাত্রায় কর আরোপ করলে পরবর্তী বছরে তাদের বপন করার মতো বীজের পরিমাণ কমে যায় এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রগুলোর মেরামত কিংবা সেগুলোর কোনো উন্নতি সাধনও তারা করতে পারেন না। যদি শুধু ভূস্বামী অভিজাত শ্রেণীকে কর দিতে বাধ্য করা হয়, তাহলে কৃষকদের হাতে অপেক্ষাকৃত বেশি পরিমাণ সম্পদ থাকে যা তারা তাদের শস্য খেতে বিনিয়োগ করতে পারেন। এটি অর্থনীতিতে সার্বিক উদ্বৃত্তির পরিমাণও বাড়িয়ে দেয়। পরিশেষে এমনকি অভিজাত শ্রেণীর ভূস্বামীরাও উপকৃত হবেন, কারণ অর্থনীতি আকারে আরও বৃদ্ধি পায়, যে যুক্তিটি অবশ্য কর্তৃপক্ষের কোনো নীতিতে পরিবর্তন করাতে পারেনি যখন দুর্ভাগা মিরাবোকে কারাবন্দী করে রাখা হয়েছিল। উচ্চ হারের কর দ্বারা নিষ্পেষিত হওয়া ছাড়াও ভুট্টা রপ্তানি করার জন্য কৃষকদের কোনো অনুমতি ছিল না এবং স্বদেশি কারো কাছে তারা কিভাবে বিক্রয় করতে পারবেন সেই বিষয়ে কঠোর আইন তাদের অনুসরণ করতে হতো। এই নিষেধাজ্ঞাগুলো তারা তাদের উৎপাদিত শস্যের জন্য যে মূল্য পেতেন সেটির পরিমাণ কমিয়ে দেয়, যা উদ্বৃত্তের পরিমাণ এমনকি আরও হ্রাস করে। কৃষি শিল্পের ওপর থেকে সব ধরনের উন্নয়ন রুদ্ধকারী নিষেধাজ্ঞাগুলো সরিয়ে ফেলতে এবং ব্যবসায়ীরা যে সুবিধা ভোগ করে থাকেন সেগুলো বাতিল করার পক্ষে তিনি যুক্তি দিয়েছিলেন। তিনি সেই লেইজে ফেয়ার ধরনের একটি নীতির পক্ষে তার সমর্থন দিয়েছিলেন, আক্ষরিকভাবে যার অর্থ কিছু করার অনুমতি। আমরা এখনও এই ফরাসি বাক্যটি ব্যবহার করে থাকি সরকারের নিয়ন্ত্রণ ছাড়া কোনো অর্থনীতিকে বোঝাতে। রাষ্ট্রীয় নীতির উপর কিছুটা প্রভাব ছিল ফিজিওক্র্যাটদের। যেমন যখন ফরাসি সরকার 1760-এর দশকে শস্য বিক্রি করতে কৃষকদের ওপর তাদের নিয়ন্ত্রণ বেশ শিথিল করেছিল, কেনের অর্থনীতির ধারণার সেই স্কুলটি পরে গুরুত্ব হারিয়ে ফেলেছিল। অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রায়োগিক প্রশ্নগুলো থেকে এটি জ্যামিতির বিমূর্ত বিস্ময়ের জগতে প্রবেশ করেছিল। অর্থনৈতিক আচরণগুলোকে ব্যাখ্যা করে এমন সূত্রগুলোর অনুসন্ধানে এবং এমন মডেলের মাধ্যমে সেগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে কেনে পুরোপুরিভাবে আধুনিক ছিলেন, আর অর্থনীতিতে আজ এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। কেনে বর্ণনা করার আগে অর্থনীতিকে দেখা হয়েছে ধর্ম আর ঐতিহ্য কিংবা প্রথার চশমা পরে, অথবা যখন ধর্মকে বাদ দেওয়া হয়েছিল, যেমন মার্কেন্টাইলবাদীরা, তখন পরস্পর বিরোধী কিছু ধারণার অস্পষ্টতা দিয়ে এটিকে দেখার চেষ্টা করা হয়েছিল। কার্যত কোনো সুস্পষ্ট একগুচ্ছ নীতিমালা ছিল না। কোনো নিয়ন্ত্রণ ছাড়াই অর্থনীতিকে নিজের ওপর ছেড়ে দেওয়ার ব্যাপারে যুক্তি দিতে তিনি বর্তমান যুগের অর্থনীতিবিদদের বহু বিশ্বাসীরই পূর্বধারণা করতে পেরেছিলেন। প্রায়শই উত্তম নীতি হচ্ছে অর্থনীতিতে সরকারের নাক না গলানো, যেমন অতিরিক্ত কর আরোপ করা। তিনি বৈপ্লবিক ছিলেন তার সেই দৃষ্টিভঙ্গিতে, যখন তিনি এককভাবে শুধুমাত্র টাকা নয় বরং দৃঢ়ভাবে বাস্তব জিনিসের মধ্যে অর্থনৈতিক মূল্যকে শনাক্ত করতে পেরেছিলেন, যেমন গম, শূকর, মাছ। মূল্যের উৎসকে কৃষিকাজের মধ্যে সীমাবদ্ধ করে রেখে ফিজিওক্র্যাটরা অবশ্য অতীতে আটকে গিয়েছিলেন। পুরো ইউরোপকে রূপান্তরিত করা একটি অর্থনৈতিক বিপ্লব শুরু হওয়ার আগেই তারা মূলত তাদের ধারণাগুলো সূত্রবদ্ধ করেছিলেন। পরে যখন কারখানা মালিকরা মূল্য সৃষ্টি করেছিলেন সস্তায় দ্রব্য তৈরি করে এবং নতুন দ্রব্য আবিষ্কার করার মাধ্যমে,
শুধুমাত্র নদী আর শস্যক্ষেত্রেই নয়, প্রকৃতির সম্পদ খুব শিগগিরই কারখানাতেও সুফল সৃষ্টি করতে পেরেছিল। পরিশেষে কেনে ফরাসি অর্থনৈতিক পদ্ধতির একই সঙ্গে সমালোচক এবং সমর্থক ছিলেন। তিনি সাহসের পরিচয় দিয়েছিলেন ফরাসি অভিজাত শ্রেণীর ওপর কর আরোপ করার প্রস্তাবনা করে, কারণ কর না দেওয়া একটি বিশেষ সুবিধাজনক অধিকার হিসেবে তাদের খুব প্রিয় বিষয় ছিল। সমাজে তাদের অবস্থানের জন্য যা ছিল মর্যাদাসূচক একটি প্রতীক। এছাড়া দেশের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে রাখার জন্যে ফরাসি রাজাদের সমালোচনা করার মতো সাহসীও তিনি ছিলেন। পরিশেষে রাজাকে অসন্তুষ্ট করা নিয়ে কেনের দুশ্চিন্তায় খুব একটা খারাপ কোনো পরিণতি হয়নি। তার বই নিয়ে মিরাবো নিজেকে বিপদে ফেলার পর মাদাম দ্য পম্পাদু তার মুক্তির ব্যবস্থা করেছিলেন। কেনেও বেশ বৃদ্ধ হওয়া অবধি বেঁচেছিলেন। রাজার চেয়ে তিনি কয়েক মাস বেশিই বেঁচেছিলেন। যদিও কেনে ক্ষমতাবান আর ধনীদের অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন, কিন্তু তিনি তাদের প্রতি অনুগত ছিলেন। তিনি তার দিন কাটিয়েছিলেন প্রাসাদের করিডোরে রাজা আর ম্যাডাম পম্পাদুর সঙ্গে দেখা করে। তিনি খুব স্পষ্টভাবে ইউরোপের রাজা রানীদের সেই অসিয়েন রেজিম বা প্রাচীন শাসন ব্যবস্থার অংশ ছিলেন। অভিজাত আর কৃষক এই দুই শ্রেণীতে বিভক্ত সমাজের ধারণায় তিনি বিশ্বাস করতেন। সুতরাং যদিও তিনি রাজাকে তাগিদ দিয়েছিলেন তার অর্থনীতির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে, তারপরও একটি সর্বশক্তিশালী সম্রাট তিনি চেয়েছিলেন, যিনি সব কিছুর ওপরই রাজত্ব করবেন। এমনকি তার মতো সাহসী অর্থনীতিবিদকেও তাদের সমাজে বিদ্যমান সবচেয়ে শক্তিশালী মানুষদের ভাষায় প্রায়শই ভাবতে বাধ্য করা হয়েছে। কেনে মারা যাওয়ার পর ফরাসি অভিজাত শ্রেণী রক্তের স্রোতেই ভেসে গিয়েছিল, যখন 1789 সালে শক্তিশালী ফরাসি বিপ্লব রাজা ডিউ আর কৃষকদের প্রাচীন শাসন ব্যবস্থাটিকে ধ্বংস করেছিল। অর্থনীতিবিদরা সম্রাটের চূড়ান্ত কর্তৃত্বের ওপর কেনের বিশ্বাসকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তিনি সেই পথটি তাদের জন্য পরিষ্কার করে গিয়েছিলেন, যে পথে আজকের আধুনিক অর্থনীতির রূপটি এসেছে। অদৃশ্য হাত। স্কটিশ দার্শনিক অ্যাডাম স্মিথ 1723 থেকে 1790। তার চিন্তায় এতই মগ্ন হয়ে যেতেন যে মাঝে মাঝে ভুলে যেতেন তিনি কোথায় আছেন। তার বন্ধুরা লক্ষ্য করতেন তিনি নিজের সঙ্গে কথা বলছেন, তার ঠোঁট নড়ছে আর তিনি মাথা ঝাঁকাচ্ছেন, যেন কোনো নতুন ধারণা পরীক্ষা করে দেখছেন। একদিন সকালে ঘুম থেকে উঠে ছোট স্কটিশ শহর কার্কসালডিতে তার বাড়ির বাগানে গভীর ভাবনায় মগ্ন হয়ে তিনি হাঁটতে শুরু করেছিলেন। গায়ে ছিল তার গত রাতের শোবার পোশাক। তিনি কোনো কিছু খেয়াল না করেই রাস্তায় চলে এসেছিলেন এবং হাঁটা অব্যাহত রেখেছিলেন 12 মাইল দূরে পাশের শহরে পৌঁছানো অবধি। শুধু হঠাৎ রবিবারের সার্ভিসের আহ্বান করা চার্চ বেলের শব্দ শুনে তিনি তার সম্বিত ফিরে পেয়েছিলেন। নিজের চিন্তার মধ্যে ডুবে থাকার খুব একটা ভালো কারণ ছিল তার। তিনি শহরের ব্যস্ত কোলাহল থেকে ছোট একটি শহরে চলে গিয়েছিলেন, যেখানে তিনি দার্শনিক হিসাবে সুখ্যাত হয়েছিলেন একটি বই লেখার জন্যে, যে বইটি তর্ক সাপেক্ষে অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বিখ্যাত বই হিসাবে পরিচিতি পেয়েছিল। এই বইটির কারণেই অনেকে তাকে আধুনিক অর্থনীতির জনক হিসাবে চিহ্নিত করেন। এ ধরনের স্বাস্থ্যকর হাঁটা আর নিদ্রাহীন রাতের শক্তিতে বলীয়ান হয়ে এই তাগড়া বইটি 1776 সালে প্রকাশিত হয়েছিল এবং এর শিরোনাম ছিল দ্য ওয়েলথ অফ নেশনস। এই বইটিতে স্মিথ অর্থনীতির মৌলিক প্রশ্নগুলোর একটি উত্থাপন করেছিলেন। স্বার্থপরতা কি ভালো একটি সমাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ? এর অর্থ কি সেটি বুঝতে আসুন আমরা একটি সমাজের কর্মকাণ্ডের সঙ্গে একটি ফুটবল টিমের কর্মকাণ্ডের তুলনা করি। একটি ভালো ফুটবল টিমে ভালো খেলোয়াড় দরকার অবশ্যই। ভালো খেলোয়াড় শুধু বল ড্রিবল আর শুটই করেন না, তারা জানেন কিভাবে একটি টিম হিসাবে খেলতে হয়। আপনি যদি একজন ডিফেন্ডার হয়ে থাকেন, আপনি পেছনে খেলবেন গোল রক্ষা করতে। আপনি যদি ফরওয়ার্ড অ্যাটাকার হন, তাহলে আপনি সামনে এগিয়ে যাবেন এবং গোল করার চেষ্টা করবেন ইত্যাদি। কোনো একটি খারাপ টিমে খেলোয়াড়রা শুধু নিজেদের খ্যাতির জন্য খেলেন। তারা নিজেরাই শুধু গোল করতে চান।
সুতরাং চারিদিকে ছড়িয়ে পরস্পরকে গোল করতে সহায়তা না করে তারা সবাই বলের পেছনে দৌড়ান। এর পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা এবং অবশ্যই অল্প কিছু গোল। সমাজ হচ্ছে মিলিয়ন সদস্যের একটি টিম, যারা পরস্পরের সঙ্গে কাজ ও বাণিজ্য করেন। এই টিমটি যেন ভালোভাবে কাজ করে তার জন্য কী দরকার হতে পারে? যদি অর্থনীতি ফুটবলের মতো কিছু হয়ে থাকে, তাহলে সমাজের যা দরকার সেটি হচ্ছে এর সদস্যরা একটি টিমের মতো আচরণ করবে। সবাই সেই টিম বা সার্বিকভাবে সমাজের কল্যাণের জন্য কাজ করবেন। তাহলে সমাজের স্বার্থপর মানুষের কোনো দরকার নেই। যারা মূলত তাদের নিজের কথা ভাবে, নিজ স্বার্থে কাজ করে, সেই ফুটবলারদের মতো, যাদের টিমের চেয়ে বরং নিজের খ্যাতি নিয়ে ভাবনা বেশি। যেমন যতটা সম্ভব তত পরিমাণ টাকা বানানোর চেষ্টা না করে রুটি নির্মাতা নিশ্চিত করবেন তাদের প্রতিবেশীদের জন্য যথেষ্ট পরিমাণ রুটি আছে। কসাইরা তাদের নতুন সহকারী নেবেন, তবে আসলেই তাদের সহকারী দরকার সে কারণে নয়, বরং তাদের বন্ধুদের কাজ দরকার সেই কারণে। সবাই পরস্পরের সঙ্গে সুন্দর আচরণ করবেন। সমাজ হবে শান্তি আর সংহতিপূর্ণ একটি জায়গা। স্মিথ এই ধারণাটিকে পুরোটাই উল্টে দিয়েছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, সমাজ ভালো করে যখন মানুষ তাদের নিজ স্বার্থ অনুযায়ী কাজ করে। সবসময় সবার সঙ্গে ভালো হবার চেষ্টা না করে সেটাই করুন যা আপনার জন্যে ভালো। এর মাধ্যমে পরিণতিতে বেশি মানুষ উপকৃত হবে। তিনি বলেছিলেন, কসাই, রুটি নির্মাতা, বিয়ার প্রস্তুতকারকদের পরহিত কর্ম নয়, বরং স্বার্থের প্রতি তাদের সচেতনতার ওপর ভরসা করেই আমরা আমাদের রাতের খাবার প্রত্যাশা করব। একজন রুটি নির্মাতার কাছ থেকে আপনি আপনার রাতের রুটি পাচ্ছেন। এর কারণ এই না যে তিনি খুব ভালো, দয়ালু একজন মানুষ। কেউ হয়তো অবশ্যই সেরকম, তবে সবাই নয়। আর আসলেই রুটি নির্মাতা কেমন সেটি এখানে গুরুত্বপূর্ণ নয়। যা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি রুটি পাচ্ছেন, কারণ টাকা উপার্জন করার জন্যে নির্মাতারা সেটি বিক্রয় করে তাদের নিজের আত্মস্বার্থ উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। এভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করেন, কারণ রুটি কেনার মাধ্যমে আপনি আপনার নিজের স্বার্থ অনুসরণ করছেন। রুটি নির্মাতার ভালো মন্দের ব্যাপারে আপনি যেমন চিন্তিত নন, তেমনি তিনিও আপনাকে নিয়ে চিন্তিত নয়। সম্ভবত আপনারা পরস্পরকে চেনেনও না। মানুষ পারস্পরিকভাবে উপকৃত হয়, এর কারণ কিন্তু এই না যে তারা গুড সামারিটানের মতো, তারা অপরিচিত কাউকে সাহায্য করেন, বরং তারা সেটি করেন কারণ এটি তাদের জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ। পরিশেষে বিশৃঙ্খলা সৃষ্টি করার বদলে আত্মস্বার্থ সামাজিক সৌহার্দ্য সৃষ্টি করে। ফুটবল টিম আর অর্থনীতির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। খেলোয়াড়দের সংগঠিত করার জন্য ফুটবল টিমের একজন ম্যানেজারের দরকার হয়। এমন একজন ম্যানেজারের কথা ভাবুন, যিনি প্রতিটি খেলোয়াড়কে যেন নিজের হাতে ধরে মাঠের বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়ে নিয়ে যান। কে কোথায় খেলবে সেই অবস্থান নির্ধারণ করেন। ডিফেন্ডাররা পেছনে, স্ট্রাইকাররা সামনে ইত্যাদি। ম্যানেজারের সেই নির্দেশনা দেওয়া হাত পুরো টিম যেন ভালোভাবে খেলে সেটি নিশ্চিত করে। অর্থনীতিতে এই কাজটি কিন্তু কেউ করছেন না। কেউ রুটি নির্মাতাকে ঠিক কয়টা রুটি বানাতে হবে সেই বিষয়ে কোনো নির্দেশ দেয় না। বিয়ার নির্মাতাকে বলেন না কী ধরনের বিয়ার তাদের বানাতে হবে। এটি তারা নিজেরাই নির্ধারণ করেন। কোনটি তাদের জন্য বেশি লাভজনক হতে পারে সেটি বিবেচনা করেন। সমাজ এভাবেই ভালোভাবে কাজ করে। মনে হয় যেন কোনো একজন ম্যানেজারের অদৃশ্য হাত সব কিছু ব্যবস্থাপনা আর সংগঠিত করছেন, কিন্তু যখন আপনি সেই হাতটি খুঁজতে যাবেন সেটি সেখানে পাবেন না। এই পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে স্মিথ অর্থনীতির সবচেয়ে বিখ্যাত একটি বাক্যে পৌঁছেছিলেন। তিনি বলেছিলেন, যেন একটি অদৃশ্য হাত দ্বারা সমাজ নির্দেশিত হচ্ছে। এই পর্যায়ে আপনি হয়তো ভাবছেন, বেশ, তাহলে সরকার কি করছে? এটিকে অর্থনীতিকে নির্দেশনা দিচ্ছে না? হ্যাঁ, এটা সত্যি। কিছুটা পর্যায়ে অবধি এই কাজটি সরকার করছে। যেখানেই আপনার বাস হোক না কেন, সম্ভাবনা প্রবল যে সেখানে একটি সরকার আছে যে এই সব কাজ করছে। আমাদের এই গল্পের পরের একটি অংশ হবে ঠিক সেই বিষয়ে। আসলেই সরকার অর্থনীতিতে কী ভূমিকা রাখে। যেমন আমরা দেখব কিছু সামাজিক কাঠামো, যেমন কমিউনিস্ট ব্যবস্থায় সরকার সব কিছুই নিয়ন্ত্রণ করে এবং এটি সর্বক্ষণে নির্দেশনা দেয় সবার কী কাজ করতে হবে। এমনকি তা সত্ত্বেও আপনার দেশের অর্থনীতির সঙ্গে যা স্মিথ বলে গিয়েছিলেন তার হয়তো অনেক মিল আছে। এর পরের বার যখন আপনি আপনার নিকটস্থ কোনো দোকানে যাবেন,
চারদিকে তাকিয়ে দেখবেন সাজানো টমেটো, দুধ, খবরের কাগজ। কিভাবে এগুলো সেখানে এসেছে? কারণ দোকানদার সেগুলো কেনার সিদ্ধান্ত নিয়েছেন আপনার মতো মানুষদের কাছে সেগুলো বিক্রি করার জন্যে, যা আপনারা চাইছেন। কেউই, এবং সরকারও না, দোকানদারকে বলছেন না যে তার কী করতে হবে। স্মিথের অদৃশ্য হাতের ধারণাটিকে লোভ ভালো এমন কিছু ভাবতে আমাদের প্রলুব্ধ করে, যদিও এটি তার ধারণাটির একটি বিকৃতি হবে। স্মিথ দেখেছিলেন যে বাণিজ্যিক সমাজগুলোর সঙ্গে বহু ভালো মানবিক গুণাবলী সংশ্লিষ্ট থাকে। রুটি নির্মাতা এবং কসাই সাধারণত অন্য মানুষদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। তারা দুঃখ অনুভব করেন যখন তাদের বন্ধুরা অসুস্থ হয় অথবা আর্থিক সংকটে পড়েন। এভাবেই মানুষ ভালো আর মন্দ এই বিষয়গুলোর ব্যাপারে একটি ধারণা গড়ে তোলে। বাণিজ্য ভালোভাবে কাজ করবে না যদি মানুষ সবসময়ই স্বার্থপরের মতো আচরণ করে। রুটি নির্মাতা তাদের রুটির ওজন নিয়ে মিথ্যা কথা বলবে, বিয়ার নির্মাতারা তাদের বিয়ারের সঙ্গে পানি মেশাবে। মিথ্যা বলা আর প্রতারণা স্বাভাবিক একটি বিষয় হবে, এর পরিণতি হবে বিশৃঙ্খলা। কিন্তু যখন মানুষ সৎ আর নির্ভরযোগ্য, তখনই নিজেদের স্বার্থে তাদের কাজ করার বিষয়টি সমাজের জন্য কল্যাণকর হবে। কোনো কিছু ক্রয় বিক্রয় করা নয়। স্মিথের অদৃশ্য হাত তাহলে কাজ করে যখন ভালো আর সৎ মানুষদের পরস্পরের সঙ্গে বাণিজ্যের মাধ্যমে দ্রব্য বিনিময় করার স্বাধীনতা থাকবে। এই জিনিসপত্র আদান প্রদান করার তাড়না অন্য প্রাণীদের থেকে মানুষকে আলাদা করেছে। আপনি কখনো কুকুরদের নিজেদের মধ্যে হার বিনিময় করতে দেখবেন না, কিন্তু মানুষ সবসময় এ ধরনের কাজগুলো করে। আমি আপনাকে রুটি দেব আপনার কিছু বিয়ারের বিনিময়ে, অথবা আরও বেশি সম্ভাবনা যে আমি আমার রুটি টাকার বিনিময়ে বিক্রি করব, তারপর কিছু বিয়ার কিনব সেই টাকার বিনিময়ে। আর এই বিনিময়গুলোর একটি পরিণতি হচ্ছে মানুষ সুনির্দিষ্ট কিছু কাজ করতে বিশেষায়িত হয়ে ওঠে। একটি শ্রম বিভাজনের সৃষ্টি হয়। একটি ছোট গ্রামে সবাই হয়তো তাদের নিজেদের রুটি বানিয়ে বা বিয়ার চোলাই করার মাধ্যমে শুরু করতে পারে। তারপর কিছু মানুষ রুটি বানাতে আরও দক্ষ হয়ে ওঠেন এবং তাদের নিজেদের যতটুকু দরকার তার চেয়ে বেশি পরিমাণ রুটি তারা বানাতে শুরু করেন। সেগুলো তারা বিয়ার ক্রয় করার জন্য ব্যবহার করেন অথবা বিয়ার নির্মাতার সঙ্গে অদল বদল করেন। একটি পর্যায়ে পুরোপুরিভাবে তারা নিজেরা বিয়ার বানানো বন্ধ করে দেন, শুধু রুটি বানান এবং বাড়তি রুটি বিক্রয় করে, এবং তাদের প্রয়োজনীয় সব বিয়ার তারা ক্রয় করে সেই মানুষদের কাছ থেকে যারা বেশি ভালো বিয়ার বানাতে পারেন। সুতরাং এভাবে সবার উপকার হয়। যখন স্মিথ লিখছিলেন তখন শ্রম বিভাজন নতুন একটি রূপ নিয়েছিল। ব্রিটেনে ব্যবসায়ীরা কারখানা প্রতিষ্ঠা করেছিলেন যা শক্তি যোগাত বিশাল ওয়াটার হুইলগুলো, যেগুলোর কোনোটি বেশ কয়েকতলা সমান উঁচু ছিল এবং সেখানে শখানেক মানুষ কাজ করতেন। প্রতিটি কক্ষে বিভিন্ন ধরনের যন্ত্র থাকত। সেই কক্ষে শ্রমিকরা সার্বিক উৎপাদন প্রক্রিয়ার কোনো একটি নির্দিষ্ট অংশ সম্পন্ন করত সেখানে। স্মিথ ব্যাখ্যা করেছিলেন কিভাবে এই বিশেষায়িত শ্রমিকরা অর্থনীতির দক্ষতা আরও বৃদ্ধি করে। একটি পিন বানানোর কথা কল্পনা করুন। প্রথমে আপনাকে সেই তার শক্ত করে পাকাতে হবে, তারপর এর একটি প্রান্ত রেত দিয়ে ঘষে সূচালো করতে হবে। তারপর আপনার একটি মাথা বানাতে হবে, যে মাথাটি পিনের শরীরের সঙ্গে যুক্ত করে দিতে হবে। শেষে আপনি এক বাক্স পুরোপুরিভাবে প্রস্তুত পিন পাবেন। স্মিথ লক্ষ্য করেছিলেন একটি পিন বানাতে মোট 18টি পৃথক ধাপ আছে। আপনি একাই যদি চেষ্টা করেন তাহলে দিনে একটি বা দুটি পিন বানাতে আপনাকে সংগ্রাম করতে হবে। যদি আপনারা একটি গ্রুপ হিসাবে একসঙ্গে পিন বানান আর প্রত্যেকেই পিন বানানোর প্রক্রিয়ার পৃথক একটি ধাপ সম্পন্ন করেন, তাহলে আসলেই সেই কাজে আপনারা খুব বেশি দক্ষ হয়ে উঠতে পারবেন, বিশেষ করে যদি প্রতিটি কাজের জন্য আলাদা যন্ত্র থাকে। একসঙ্গে আপনারা প্রতিদিনই বহু সংখ্যক পিন তৈরি করতে পারবেন। যখন এই বিশেষায়িত কাজের পদ্ধতি পুরো অর্থনীতির মধ্যে ছড়িয়ে পড়েছিল, অপেক্ষাকৃত কম খরচে বহু ধরনের সামগ্রী নির্মাণ করা সম্ভব হয়েছিল। বিশেষায়িতকরণ আরও গভীর হয়ে ওঠে যখন বাজারও বিস্তার লাভ করে। মাত্র 10 জনের কোনো একটি বসতি এলাকায়, যাদের বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাজার খুব ছোট এবং তখন আসলেই অর্থ হয় না যে কিছু মানুষের সারা দিন ধরে পিনের ধার সূচালো করার কাজ করবে যখন অন্যরা শুধু এর মাথা বানাবে। সেই ছোট বাজারে কোনো পৃথক রুটি, বিয়ার নির্মাতা আর কসাইয়েরও দরকার নেই,
যখন বাজার সম্প্রসারিত হতে শুরু করে, গ্রাম যুক্ত হয় অন্য গ্রামের সঙ্গে, তখন এই বিশেষায়িত কাজগুলো লাভজনক হতে শুরু করে। একটি বড় কোনো শহরে সেই পরিবেশ থাকে যা সত্যিকারভাবে জটিল শ্রম বিভাজনের সুযোগ করে দেয়, যেখানে স্থপতি, পিয়ানো টিউনার, দড়ি নির্মাতা আর কবর খোদকরা সবাই তাদের পেশায় জীবিকা নির্বাহ করতে পারেন। এই সব কিছু ঘটে অদৃশ্য হাতের মাধ্যমে, যখন মানুষ পরস্পরের সঙ্গে জিনিসপত্র কেনাবেচা করে। স্মিথ বলেছিলেন, এটি সবাইকে, এমনকি সমাজের সবচেয়ে দরিদ্রতম সদস্যটিকেও সহায়তা করে। শ্রমিকের একটি সস্তা শার্টের উৎপাদন বহু মানুষের শ্রম আর মেশিনের ওপর নির্ভর করে, যারা তাদের নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয়েছে। উল স্পিনার, যা থেকে সুতা বানানো হয়, তাঁত, যেখানে কাপড় বোনা হয় সুতা দিয়ে, দর্জি, যারা সেই কাপড় সেলাই করে বোতাম যুক্ত করে। তাহলে সেই মানুষগুলোর কথা ভাবুন যারা কাঠ কাটেন, যে কাঠ দিয়ে তাঁত যন্ত্র বানানো হচ্ছে, যা দিয়ে কাপড় বোনেন তাঁতিরা। সেই খনি শ্রমিকরা যারা লোহার আকর তুলে আনেন, যা দিয়ে জাহাজে সেই লোহার পেরেক তৈরি হয়, যে জাহাজে সেই শার্ট পরিবহন করা হয়। সহস্র মানুষের শ্রম একটি শার্ট তৈরি করতে ব্যবহৃত হয়। একসঙ্গে তাদের সব কর্মকাণ্ড একটি বিশাল সামাজিক যন্ত্র সৃষ্টি করে, যেখানে প্রতিটি অংশ নড়ছে অন্যটির সাপেক্ষে। একটি ঘড়ির মতো, যা একটি শার্টকে শ্রমিকের শরীরের কাছে নিয়ে আসে, ঠিক যখনই তিনি সেটি চাইছেন। স্মিথ সম্পদ আসলে কি সেই বিষয়ে নতুন একটি ধারণা নিয়ে এসেছিলেন আমাদের বোঝাপড়ায়। ফিজিওক্র্যাটরা ভেবেছিলেন এটি এমন কিছু যা মাটিতে উৎপন্ন হয়। মার্কেন্টাইলবাদীরা ভেবেছিলেন এটি হচ্ছে স্বর্ণ। স্মিথের মতামতে কোনো একটি জাতির সম্পদ হচ্ছে উপযোগী সব দ্রব্য, যেমন গম, বিয়ার, শার্ট আর বই। এই সার্বিক পরিমাণ যা কোনো দেশের অর্থনীতি এ জনগণের জন্য উৎপাদন করে। আর বর্তমানের অর্থনীতিবিদরা ঠিক এভাবেই বিষয়টি ভাবেন। একটি জাতির আয় এর জাতীয় আয়। এটি হচ্ছে দেশটি সব ব্যবসাগুলো সার্বিকভাবে যে পরিমাণ মোট মূল্য সৃষ্টি করছে। স্মিথ অনুধাবন করেছিলেন অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষের ভোগের জন্য জিনিসের যোগান দেওয়া। মার্কেন্টাইলবাদীরা এর ব্যতিক্রম। নানা ধরনের সামগ্রী লভ্য হবার কারণে মানুষের কী কল্যাণ হয় সেটি নিয়ে তারা ভাবতেন না। তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল পণ্য উৎপাদন করা, যেন সেগুলো তারা সোনার বিনিময়ে দেশের বাইরের ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন। বহু পণ্য ভোক্তাদের কাছে লভ্য হওয়া, আমদানিকৃত সামগ্রীও এমনকি খারাপ হতে পারে যদি সেগুলোর পেছনে ব্যয় দেশ থেকে বাইরে সোনার প্রবাহ বাড়িয়ে দেয়। স্মিথ একটি নতুন অর্থনীতির স্বপ্ন দেখেছিলেন, যা কেবল তখন জন্ম নিতে শুরু করেছিল, যে অর্থনীতির ভিত্তি ছিল শ্রমবিভাজন ও আত্মস্বার্থ। তিনি প্রজ্ঞাবান দার্শনিক হিসাবে প্রশংসিত হয়েছিলেন, এমনকি প্রায়শই সেই মানুষগুলোর দ্বারা যারা বিশ্বাস করতেন বাজারে সব কিছুর ওপর রাজত্ব করা উচিত এবং যতটুকু সম্ভব সরকারের কম হস্তক্ষেপ করা উচিত। ব্যবসাগুলো যা চায় তা যেন তারা করতে পারে। দি ওয়েলথ অফ নেশনস প্রকাশ হবার 200 বছর পরে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তার অনুপ্রেরণা হিসাবে স্মিথকে স্মরণ করে এই মূলনীতিগুলো বিশেষভাবে সমর্থন করেছিলেন। সেই সময় বেশ কিছু হোয়াইট হাউস কর্মকর্তাদের মধ্যে অ্যাডাম স্মিথের প্রতিকৃতি সহ টাই পরার প্রচলনও শুরু হয়েছিল। কিন্তু স্মিথ হয়তো এসব দেখে আদৌ আত্মতৃপ্ত পেতেন না, কারণ প্রথমত তিনি বাজারের ভূমিকাকে সমর্থন করেছিলেন মার্কেন্টাইলবাদী পদ্ধতির ওপর একটি আক্রমণ হিসাবে, যা সেই সময়ে ক্রয় বিক্রয়ের ওপর এর অজস্র নিষেধাজ্ঞা সহ ইউরোপের অর্থনীতিতে এটি প্রাধান্য বিস্তার করেছিল। তিনি সেই পদ্ধতিটি ভাঙতে চেয়েছিলেন, কিন্তু তিনি তারপরও বিশ্বাস করতেন যে অর্থনীতিতে অবশ্যই সরকার গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখতে পারে। এছাড়া ভদ্র সৎ মানুষদের আত্মস্বার্থ অনুসরণের সংহতিপূর্ণ পরিবেশে স্মিথ সংঘর্ষের শব্দও শুনেছিলেন। শ্রমের বিভাজন প্রতিটি শ্রমিকের পৃথক কাজকে সরল করে তুলেছিল। যদিও এই উৎপাদন বৃদ্ধি করছে, কিন্তু এটি শ্রমিকদের নির্বোধ আর অজ্ঞে পরিণত করেছিল। এছাড়া কিভাবে এই নতুন সৃষ্ট সম্পদ শ্রমিক আর তাদের নিয়োগদাতাদের মধ্যে বণ্টন করা হবে, এই নতুন অর্থনীতিতে সংহতি আর সংঘর্ষ দুটো সম্ভাবনাই ছিল। স্মিথের পরে আসা অর্থনীতিবিদরা প্রত্যেকে এগুলোর কোনো একটির ওপর অন্যটির প্রাধান্য দাবি করে এসেছেন।